যদি ছাত্র আন্দোলন হয়, কোনো ছাত্র পৃথিবীর কোনো পুলিশকে পিটিয়ে মেরে তাকে উলঙ্গ করে, মানে বিবস্ত্র করে ঝুলিয়ে দিতে পারে? যে জয় বাংলা বলার অপরাধে, লেখার অপরাধে দুটো ছেলেকে গতকাল চাঁপাইনবাবগঞ্জে মেরে ফেলা হয়েছে। তো ইন্দিরা গান্ধী, যার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ হতো না, তার বাড়িতে, মানে তার নামে থাকা একটি প্রতিষ্ঠানে আপনি আগুন দিচ্ছেন। তো তাদের আর কোথায়, তাদের মাথায় আর কি ছিল? হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই যে যে আতঙ্ক তৈরি করে দিল ইউনূস সরকার, এরপরে হিন্দুরা ওখানে কিভাবে বাস করবে সেটা তো অবশ্যই প্রশ্নের তৈরি করে, এবং সেটা আদৌ তারা কতটুকু সেফ বোধ করবে, আদৌ তারা থাকতে পারবে কিনা, এটা তো ভাববার বিষয়। পাকিস্তান আমাদের বন্ধু হয় কি করে? পাকিস্তান বন্ধু হলে আমাদের তো স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশটাকেই আমরা অস্বীকার করা হয়। যে দেশটি নিজেই না খেয়ে মরছে, সে আমার বন্ধু হয়ে কি করবে? আর 1971 সালের পর বাংলাদেশের মূল বাংলাদেশের মূল উন্নয়ন সহযোগী কিন্তু ভারত। ভারতবর্ষের এই ডাক্তারদের যে রুগী না দেখার যে ঘোষণা, এটা অযৌক্তিক নয়, আমি মনে করি এটা যৌক্তিক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার দর্শকদের। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে একটি চরম ক্রান্তিকাল চলছে এবং দেশও একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এখানে যারা রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে আছে, তারা জমি দখল, চর দখলের মতো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এবং যারা এই সরকারকে সমর্থন করছে বা যারা এই সরকারের সঙ্গে আছে বা এই সরকারের হয়ে কথা বলছে বা এই সরকারের সুবিধাভোগী, এরা সেই চর দখলদারদের একটি অংশ। যারা চর দখল করছে একটি সরকারকে, গণতান্ত্রিক একটি নির্বাচিত সরকারকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, সেই সরকারের আমলে যারা একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, মহান মুক্তিযুদ্ধে বা বাংলাদেশের অভ্যুত্থানে যে রাষ্ট্রটির অপরিসীম অবদান, সেই রাষ্ট্রটি দখলের জন্য তারা আজকে হুমকি দিচ্ছে। তারা মনে করেছে একটি বিভ্রান্তির জালে ফেলে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে তারা যেভাবে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে, একটি মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারকে উৎখাত করেছে, সেইভাবে তারা ভারতবর্ষকে দখল করে নেবে। এটি সত্যিকার অর্থে একটি হাস্যকর গল্প। আর আপনি যার নাম বললেন যে মাওলানা, যে মুফতি, সে কিন্তু এ ধরনের বক্তব্য দিয়ে ব্যাপকভাবে বাংলাদেশের অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়েও হাস্যরসের তৈরি করেছে। কিন্তু আমাদের এই মাওলানা বা মুফতি, তিনি যেটা বলেছেন, সেই বক্তব্যের দিকে যদি আমরা না যেয়ে অন্যদিকে অবসরপ্রাপ্ত সেনা অফিসার, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, সরকারের উপদেষ্টারা যখন ভারতকে ভাগ করে নতুন বাংলাদেশের মানচিত্র বানাচ্ছে, সেটা কিন্তু বেশি উদ্বেগের। তাদের ঘটনাটা কি, তাদের দাবিটা কিন্তু বেশি উদ্বেগের। কিন্তু এটি উদ্বেগের আমি এই কারণেই বলছি যে ভারত তারা কখনো দখল করে নিতে পারবে না, বা ভারতে প্রবেশ করার সুযোগও বাংলাদেশের সেই সক্ষমতা নেই। এটি আমি জানি বা আমরা জানি, যারা এই অঞ্চলের রাজনীতি নিয়ে, ভূগ্রাফি নিয়ে যারা চিন্তা ভাবনা করি, পড়াশোনা করি, তারা কিন্তু এটা ক্লিয়ার যে ভারতবর্ষের মধ্যে একটি রাষ্ট্রকে কোন রকম বাংলাদেশে বসে বা বাংলাদেশের পক্ষে দখল করা সম্ভব না। তো যারা দখল করছে তারা কারা? তারা কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তারা বলছে 4 দিনে কলকাতা দখল করে নেবে। তারপরে বড় একটি রাজনৈতিক দল আমাদের বাংলাদেশের, দুর্ভাগ্যজনক সত্যি যে তারা ত্রিপুরা অভিমুখে লং মার্চ করছে, এবং তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে, ইভেন তাদের যারা নেতা, শীর্ষ নেতা, বড় নেতা, তারা ভারতীয় শাড়িতে, ভারতীয় শালে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। কিন্তু ভারত দখল করা কি আসলেই সহজ? যাদের প্রায় 38 লাখ সেনাবাহিনীর সদস্য, সামরিক সদস্য, সেখানে 1,40,000 সামরিক সদস্য কিভাবে পেরে উঠবে? বাংলাদেশের 3টা দিক দিয়ে ঘিরে রেখেছে এই রাষ্ট্রটি।
ভারত এবং একদিকে বঙ্গোপসাগর, তাদের 140 কোটি জনগণ, আর আমার 118 কোটি জনগণ, হ্যাঁ সরি 18 কোটি জনতা। তা 140 কোটি জনতা দেশে এক মানে 38 লাখ সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে 18 কোটি মানুষ, 1.5 লাখ সেনাবাহিনী ভারতকে দখল করে নেবে। এটা সত্যিকারের রসিকতা। এরা মূলত যেটা করছে, বাংলাদেশে একটি ভারত বিদ্বেষী জনগোষ্ঠী গড়ে উঠেছে, যারা ভালো মন্দ সব দিকেই ভারতের দোষ। তো এই ভারতের দোষ যারা খোঁজে, তাদের ভোট, তাদের জনসমর্থন নেওয়ার জন্য আমি শুরুতেই বলেছি যে এই দখলদারি সরকার তাদের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার জন্য মূলত এই ভারতের ইস্যুটিকে সামনে আনছে। দখল করার কোনো প্রশ্ন নেই, এটা স্রেফ রাজনৈতিক বক্তব্য। শুরুতেই মানে একটা জিনিস বলেছি শুরুতেই, যেটা দখলদার বাহিনী একটি রাষ্ট্র দখল করে নিয়েছে, একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে একটি সরকারকে উৎখাত করেছে, এটা দখলদার বাহিনী। তো এই দখলদার বাহিনী এই কারণেই বলছি যে যারা এই প্রক্রিয়াটির সঙ্গে সম্পৃক্ত ছিল বা যারা এই প্রক্রিয়াটির সাথে ছিল, তারা একটা মাস্টার প্ল্যান করে দীর্ঘ সময় নিয়ে এই কাজটি করেছে। প্রথমে তারা যে ছাত্র আন্দোলন, ছাত্র অভ্যুত্থানের নাম দিয়ে মূলত দেশের ছাত্র জনতাকে তারা ঐক্যবদ্ধ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। কিন্তু বেসিক্যালি এই আন্দোলনের পুরোটা ঘিরে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের বাংলাদেশি দোসররা, যারা এই টোটাল প্রক্রিয়াটাকে সমন্বয় করে এটিকে সামনে তুলে ধরেছে ছাত্র আন্দোলন, কিন্তু পিছন থেকে এটি স্পষ্ট বা এটি প্রতীয়মান হয়ে যায় জুলাইয়ের শেষের দিকে যে এটি একটি জঙ্গি আন্দোলন। এবং সেই আন্দোলন আপনি দেখুন, যদি ছাত্র আন্দোলন হয়, কোনো ছাত্র পৃথিবীর কোনো পুলিশকে পিটিয়ে মেরে তাকে উলঙ্গ করে মানে বিবস্ত্র করে ঝুলিয়ে দিতে পারে? কোনো ছাত্রের কি সেই সাহস আছে? কোনো ছাত্র পারে দেশের সরকারি রাষ্ট্রীয়ত টেলিভিশন ভবনে আগুন দিতে? কোনো ছাত্র পারে দেশের সম্পদ মেট্রো রেল পুড়িয়ে দিতে? তাহলে আপনি ছাত্র আন্দোলন যেটি ছিল না, সেটি কিন্তু জুলাইয়েই পরিষ্কার হয়ে যায়। এরপরে ধরুন যে কোনো ভাবে, যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো কায়দায় তারা এই আন্দোলনটিকে সফল করেছে 5 আগস্ট। এরপরেই তাদের প্রধান টার্গেট ছিল সরকারের যারা ছিল সেই ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, এরপরে যারা মুক্ত মনা, যারা প্রগতিশীল মানুষ, যারা সেকুলারিজমে বিশ্বাস করে, যারা মানে বাংলাদেশটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে যারা জানে, সেই মানুষগুলোকে। তো এই কাতারে যারা ছিল তাদের উপরেই কিন্তু নির্যাতন নিপীড়নটা নেমে আসে। সে ধরুন আমরা যারা মুক্তি চিন্তার মানুষ, মুক্ত কথা বলতে ভালোবাসি, তারাই কিন্তু আমরা এই মবের শিকার হয়েছি। কারণ দেখুন, একটা দেশের স্বাধীন রাষ্ট্রে ভিন্ন মতের মানুষ থাকে, বিভিন্ন মতের মানুষ থাকে। যে মতের মানুষ তার আইডিওলজিকে সে চর্চা করবে, সেটাই তো সে বলবে। আমি খুবই স্পেসিফিক যদি প্রশ্নটা করি, যে দেশটা ছাড়তে হলো কেন, মানে কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলেন? মানে বেসিক্যালি যে পরিস্থিতিটি সেখানে হচ্ছিল, বাংলাদেশে ওই সময়টাতে 5 আগস্টের পর কোনো রকম বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না। সেখানে পুলিশ ছিল না, সেনাবাহিনী মাঠে থাকলেও তারা জনগণের বা আক্রান্তদের সহায়তায় কাজে লাগেনি, কারণ সিস্টেম ছিল না। আর যারা এই মব সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল। স্বাভাবিক কারণেই এই মব সন্ত্রাসটা হয়েছে। যখন আমার ওয়াইফ, সে একটা কলেজে চাকরি করতেন, তো তাকে কলেজ থেকে ফোন করা হয়েছে রিজাইন করার জন্য। তা বলছে আমি কেন রিজাইন করব, অপরাধ কি? বলছে যে আপনার ভারতের দালাল, আপনার স্বামী হাজবেন্ড ভারতের দালাল। তা বলছে আমার হাজবেন্ড তো চাকরি করে না, চাকরি করি আমি। তো বলছে কথা বাড়াবেন না, আপনি এসে রিজাইন করে যাবেন না আপনার বাড়িতে আসবেন। হুমকি। তো বলেছে যে না, আপনারা বাড়িতে আসবেন কেন, আমি কলেজে চাকরি করি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা প্রমাণিত হলে আমি রিজাইন করে দেবো, বা আপনারা আমাকে স্যাক করেন। কিন্তু তারা এমন ভাবে হুমকি দিয়েছে, আমরা বাধ্য হয়েছি। আমিই বলেছি যে দেখো, জীবন বড়, তুমি রিজাইন করে দাও। সে রিজাইন করে সে হোয়াটসঅ্যাপে
তাদেরকে পাঠিয়েছে, যারা হুমকি দিয়েছে। তো এটা তো হয় না। মানে একটা মানুষ চাকরি করছে, পড়াচ্ছে দীর্ঘদিন ধরে, সেই কলেজটাতে প্রায় 10 বছর ধরে চাকরি করে। তো তাকে একটা কথার জন্য, একটা মানুষের কথার উপরে তো তার চাকরি চলে যেতে পারে না। তো তাকে এইভাবে করা হয়েছে। আমার অফিসটিতে রাতের আধারে এসে ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট করা হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, আমার বাড়ির নিচে তাও রাখা আমার গাড়িটা ভাঙচুর করা হয়েছে, তার জিনিসপত্র খুলে নেওয়া হয়েছে। এইভাবে আমার গ্রামের বাড়িতে যেখানে আমার জন্মস্থান, সেখানে হুমকি দেওয়া হয়েছে। আমার ঘর থেকে বঙ্গবন্ধুর ছবি ফেলে দেওয়া হয়েছে, জাতির পিতার ছবি তো যে কেউ রাখতে পারে, ফেলে দেওয়া হয়েছে টেকনিক্যালি। এই যে পরিস্থিতি শুরু হয়েছে 5 আগস্টের পর থেকে, এরকম তো এখনো চলমান আছে, প্রতিদিনই হচ্ছে। আপনি আজকের খবরে দেখবেন, আপনি ভারতের গণমাধ্যমগুলোতেও এসছে যে জয় বাংলা বলার অপরাধে, লেখার অপরাধে 2টো ছেলেকে গতকাল চাঁপাইনবাবগঞ্জে মেরে ফেলা হয়েছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো চলছেই, চলমান পরিস্থিতি, কিন্তু স্বাভাবিক হচ্ছে না। শুধু কি জাতির পিতা মুজিবুর রহমান তার ছবি রাখাতে এই অপরাধ? আমরা তো দেখলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার মূর্তিও রীতিমতো ভাঙচুর হলো। দেখুন, এই কেমন বাংলাদেশ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো বাঙালির জন্য। বাংলাদেশের জন্য সাহিত্যের বাইরে কিছু করেননি। সাহিত্যেই আমরা জানি, তার বাইরে আর কি করেছেন অতটা আমি জানি না। কিন্তু যার নেতৃত্বে, যার অসীম সাহসিকতায় এই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি, তার নাম তো ইন্দিরা গান্ধী। একদমই। বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধীর নামে একটি প্রতিষ্ঠান ছিল, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। 5ই আগস্ট সেখানে কয়েক লক্ষ বই ছিল, যে বইগুলো বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়ে এ উপমহাদেশের রাজনীতি না, সারা বিশ্বের সমস্ত বিষয় জানতে পারত। সেই বইগুলো কিন্তু মানুষকে ফ্রি পড়ানো হতো, সেখানে কালচারাল অ্যাক্টিভিটিস ছিল। সেই 5ই আগস্ট সেই ভবনটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই বই, সেখানকার ফার্নিচার, সেখানের ছবি, সেখানকার জাতীয় পতাকা ছিল স্ট্যান্ডে, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা 5ই আগস্ট। তো ইন্দিরা গান্ধী, যার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ হতো না, তার বাড়িতে, মানে তার নামে থাকা একটি প্রতিষ্ঠানে আপনি আগুন দিচ্ছেন। তো তাদের আর কোথায়, তাদের মাথায় আর কি ছিল? বঙ্গবন্ধু জাতির পিতা, রাজনৈতিকভাবে সে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম, বা শেখ হাসিনার পিতা, এটা বাদ দেন, তাদের ক্ষোভ থাকতে পারে। কিন্তু ইন্দিরা গান্ধী কি করেছে? ইন্দিরা গান্ধী কি ডিক্টেটর ছিল বাংলাদেশে? না কোনোদিন শাসন করেছে? তাহলে তার নাম, তার ছবি, তার দেশের জাতীয় পতাকাকে কেন পোড়ানো হলো? শাহিদুল্লাহ, একটা প্রশ্ন করতে ইচ্ছা করেছে। এই যে আপনার স্ত্রীকে বললেন একদম বলপূর্বক রেজিগনেশন দিতে বাধ্য করা, যে ছবিটা আমরা একদম সোশ্যাল মিডিয়া দেখেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তাকেও রীতিমতো বাধ্য করা। এরকম আমরা সংখ্যাগুরু। করবেন। দেখুন, আমি একটা জিনিস আপনাকে স্পষ্ট করি, বাংলাদেশের যখনই সাম্প্রদায়িকতা বাংলাদেশকে ঘিরে ধরেছে, সেটা 52-র ভাষা আন্দোলন বলেন, সেটা কিন্তু সাম্প্রদায়িক ইস্যু ছিল, যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তার বিরুদ্ধে কিন্তু বাঙালিরা রুখে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু প্রথম অসাম্প্রদায়িক আন্দোলন। তো আমরা জিতেছিলাম। 69-এর গণ অভ্যুত্থান, যেখানেও সাম্প্রদায়িকতার ব্যাপার ছিল, সেটাতেও বাঙালি জিতেছিল, অসাম্প্রদায়িক চেতনা ছিল। 71টা তো পুরোই সাম্প্রদায়িক শক্তিই ছিল। পাকিস্তানিদের পক্ষে বাংলাদেশের একটি পক্ষ, রাজাকার আলবদর আল শামস, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তারা যৌথভাবে এই অপারেশনে তারা 71 সালের, মানে বাঙালির যুদ্ধের বিরোধিতা করেছিল। এবং বাংলাদেশ নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ সবকিছুতেই বাংলাদেশের লোকও ছিল। সাম্প্রদায়িক ওই শক্তিটাই ছিল। কিন্তু সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু অসাম্প্রদায়িক আমাদের মতো লোকজনই কিন্তু রুখে দাঁড়িয়ে সেটি প্রতিরোধ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিল। 75-এ বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবার কিন্তু সাম্প্রদায়িক ব্যবস্থা, সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশ ইস্টাবলিশড হয়েছিল। সেটাও কিন্তু এই অসাম্প্রদায়িক শক্তির লোকজনই প্রতিরোধ, প্রতিবাদ করে সেখান থেকে বের হয়ে এসছেন। আবার দেখুন, 2007 সালে যখন খালেদা জিয়া 4 দলীয় ঐক্য জোট, বিএনপি, জামাত সরকার, সেই সাম্প্রদায়িক চেতন, তাদের যে সাম্প্রদায়িক উত্থান, সেই উত্থানের প্রতিবাদেও কিন্তু অসাম্প্রদায়িক শক্তি যুদ্ধ করেই 2008 সালে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। মানে এটাই বলছি যে আমরা এখন এই মুহূর্তে পারছি না,
সত্যি যে আমরা পারছি না, কারণ প্রচুর এখানে জঙ্গিবাদী তৎপরতা চলছে, প্রচুর অস্ত্র শস্ত্র আছে মানুষের হাতে। মুক্ত মনার মানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা এখন খুবই টাফ ব্যাপার, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী নিষ্ক্রিয়। তারা মজলুম বা যারা আক্রান্তের শিকার তাদের পাশে দাঁড়াচ্ছে না। স্বাভাবিক কারণেই যারা কথা বলবে তাদের পাশে ওরা দাঁড়াবে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই আমরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না, কিন্তু আমরা থেমে যাইনি, দমে যাইনি। একটা গ্রুপ তো প্রতিবাদ করছেই, আমাদের প্রস্তুতি চলছে, এবং আপনাকে নিশ্চিত করতে পারি যে অচিরেই এই সাম্প্রদায়িক শক্তির বিনাশ হবে এবং অসাম্প্রদায়িক চেতনার, অসাম্প্রদায়িক শক্তির উত্থান হবে বাংলাদেশে। এভাবে চলতে পারে সামনে না। নির্বাচন, কোথাও গিয়ে কি আশাবাদী কতটা যে এই যে চিত্রটা রয়েছে বাংলাদেশে, সেটা কি উলটপুরান হবে, কতটা আশাবাদী? দেখুন, সামনের নির্বাচন ব্যাপারটা, নির্বাচনের কথা তারা বলছে এই দখলদার সরকার, কিন্তু নির্বাচন কাকে নিয়ে করবে তারা? বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যাদের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন আপনি তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন না, তাদেরকে মামলা দিচ্ছেন, তাদের ছাত্র সংগঠনকে আপনি কি বলে বাতিল ঘোষণা করছেন, নিষিদ্ধ ঘোষণা করছেন, আবার আপনি নির্বাচনের কথা বলছেন। তো বাংলাদেশের অর্ধেক মানুষকে রেখে যদি আপনি নির্বাচন দেন, সে নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? আপনি এক্ষুনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই কথা আমরা আলোচনা করছিলাম, কিন্তু আওয়ামী লীগের সদস্যদের, কর্মী সমর্থকদের যেভাবে আপনি আমাকে একটু আগেই দেখাচ্ছিলেন, যেভাবে আঙুল কেটে নেওয়া হচ্ছে, একটু যদি দেখাতেন, একবার একটু যদি দেখাতেন আমি দর্শকদের। এই কথাটি বলছি যে যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় এবং নির্বাচনে যদি আওয়ামী লীগ আসার সুযোগ পায়, তাহলে অবশ্যই অবশ্যই সেটা আহ, আওয়ামী লীগ নির্বাচনে, যে হ্যাঁ, এ দেখুন, দেখুন, এই যে দেখুন, দেখেছেন? কি কোন অপরাধে এরকম এই এইরকম এই এইরকম ভদ্রমহিলা, এই ভদ্রমহিলার সঙ্গে আমার পরিচয় নেই, উনি মণি কর্মকার। এই ভদ্রমহিলা বাংলাদেশের নেত্রকোনা ডিস্ট্রিক্ট থেকে উনি আমাকে পাঠিয়েছেন যে ওনার পরিবার এটি, উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং এর কারণে ওনাকে খোঁজা হচ্ছিল। ওনাকে না পেয়ে ওনার স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে মামলায়। এবার ওনাকে তারপরেও যখন না মানে খুঁজে পায়নি, তখন ওনার মাকে এবং ওনার বোনকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং ওনার মায়ের হাতের একটি আঙ্গুল কেটে নেওয়া হয়েছে। আমি দেখালাম আপনাকে। কিরকম মানে এটা কোনো, এই বর্বরতা কিন্তু কোনো কারণ নেই, শুধু একটাই কারণ, এরা আওয়ামী লীগ করে। একটা রাজনৈতিক শক্তি, আপনি নির্বাচনের প্রসঙ্গে যেতে আসছেন, যে নির্বাচন যদি সত্যিই তাদের করার ইচ্ছা থাকে, তাহলে তো আগে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের একটি রাজনৈতিক দল, তাকে আপনি পাশ কাটিয়ে আপনার মতো করে নির্বাচন দিলে হবে না। তবে আপনাকে আমি বলতে পারি, আমি বাংলাদেশের ইতিহাস আপনাকে বললাম যে কখনোই সাম্প্রদায়িক শক্তির জয় হয়নি। সেই 52 সাল থেকে শুরু করে অসাম্প্রদায়িক চেতনারই জয় হয়ে এসছে, এবারও হবে। এবং আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না। একদমই। সাধারণত আমার শেষ দু তিনটে প্রশ্ন আপনার কাছে, একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, না করলেই নয়। মোহাম্মদ ইউনূস, যিনি একদম অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হলো 5ই আগস্টের পরে যে টার্মোইল ছিল, সেই পরিস্থিতির উপরে সেখানকার প্রধান উপদেষ্টা তিনি তো বলছেন যে হিন্দু নিপীড়নের যে চিত্র আমরা বারংবার তুলে ধরেছি, সেই হিন্দু নিপীড়ন অতিরঞ্জিত, এবং দেখুন, আপনি বলুন ঘটনাটা কি? দেখুন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু নিপীড়ন হয়েছে এবং তা কিন্তু কেউ মুখে বলেনি, প্রমাণ দিয়ে দেখিয়েছে। আপনারা ভারতের গণমাধ্যমই দেখিয়েছেন, বাংলাদেশের গণমাধ্যম খুব কম দেখিয়েছে। তখন তারা যেটা বলেছে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু হিসেবে কেউ নির্যাতিত হচ্ছে না, তারা কিন্তু নির্যাতনের কথা স্বীকার করেছে, বলেছে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। কারা হচ্ছে? যারা আওয়ামী লীগ করতো তারা হচ্ছে। তাহলে আওয়ামী লীগ করার কারণে হিন্দু নির্যাতন হচ্ছে, বৌদ্ধিস্ট হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। এবার তারা গত সপ্তাহে একটি, তাদের প্রেস উইং থেকে একটি প্রেস কনফারেন্স করা আছে, সেখানে কিন্তু তারা বলেছে যে 80টির মতো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তারা শনাক্ত করেছে, যার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং 77 জনকে তারা গ্রেপ্তার করেছে তার সরকার। মানে দ্বিমুখী দ্বিচারিতা কাকে বলে, এটা তাদেরই কথার প্রমাণ। সংখ্যালঘু প্রথমে বলছে হচ্ছে না, তারপরে বলছে হচ্ছে, এখন তারা আবার বলছে যে না হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে তারাই বলছে একই কথা, আমরা কিন্তু বলছি না, আওয়ামী লীগ বলছে না,
বা অন্য কেউ বলছে না, তারাই কিন্তু কথাগুলো বলছে। একজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আজকেই আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন 1990 সালে যখন বাংলাদেশ গিয়েছিলাম সেখানে হিন্দুদের সংখ্যা ছিল 17 থেকে 16%। আজকে হিন্দুদের সংখ্যা বাংলাদেশে এসে দাঁড়িয়েছে 7%। কোথাও গিয়ে কি হিন্দু শূন্য করতে চাইছেন ইউনূস সরকার? হিন্দুদের প্রতি এত বিদ্বেষ কেন ইউনূস সরকার? দেখুন, এইখানে আমি একটা জিনিস বলবো, আমরা সবসময় বলি যে মানে আওয়ামী লীগ সরকার আহ, পরিপূর্ণভাবে হিন্দুদের সুরক্ষা দিতে পেরেছে, এটা আমি বলবো না। কিন্তু আওয়ামী লীগ সরকার সর্বাত্মক চেষ্টা করেছে বা সর্বাত্মক চেষ্টা করে তার সময়টাতে। আপনি 90 সালের পরে কিন্তু অনেকগুলো সরকার ব্যবস্থা পরিবর্তন হয়েছে। 90-এ বেগম খালেদা জিয়ার সরকারের পরে 96-এ প্রথম, 75-এর পরে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতাকালীন সময় 2001 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সরকার কিন্তু মানে হিন্দুদের শুধু নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে অনেকগুলো আইন করেছে এবং অনেকগুলো পদক্ষেপ তাদের ছিল। ইভেন শত্রু সম্পত্তি আইন পর্যন্ত তারা একটা করার জন্য চেষ্টা করেছে। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছিল তখনকার সময়। 2001 সালের নির্বাচনের যখন আওয়ামী লীগ হেরে যায়, তখন এক রাতে সারা বাংলাদেশে খুব বীভৎস পরিণতির দিকে হিন্দু সম্প্রদায়ের লোক, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের ভোগ করতে হচ্ছে। আপনি খোঁজ নিয়ে বা আপনার, তখন আমি জানি না আপনি এই প্রফেশনে ছিলেন কিনা, যে পূর্ণিমা রানী শীল 13 বছরের একটি মানে তাকে শিশুই বলা যায়, 13 বছরের একটি কিশোরী, তাকে গণরেপ করা হয়েছিল। সে, তার মা, এই যারা রেপিস্ট তাদেরকে বলেছিল, বাবা আমার ছোট মেয়েটা তোমরা এইভাবে মানে একভাবে যেও না, তোমরা একটু, মানে এটা বলতে মানে বলার মতো না, মানে এই যে পরিস্থিতি, এবং পুরোটা সময় ধরে সংখ্যালঘু সম্প্রদায় এর উপরে চলেছে। এখন ধরেন এই যে আতঙ্ক বয়ে নিয়ে বেড়াচ্ছে মানুষ, এই আতঙ্কের মধ্যেই কিন্তু একটা সেফ এক্সিট হিন্দুরা চেয়েছে, যে কারণেই তারা তাদের সুবিধা মতো জায়গা বা তাদের পছন্দের কোনো জায়গা বা যেখানে যারা যেতে পারে সেই ধরনের দেশগুলোতে তারা যাওয়ার চেষ্টা করেছে। স্বাভাবিক কারণে হিন্দু জনসংখ্যা কমে এসছে। আর এবার যা শুরু হয়েছে, হিন্দুদের তো টেকাই দায়। কারণ দেখুন, বললাম যে প্রত্যেকটা হিন্দু ফ্যামিলি, আমি যে মণি কর্মকারকে দেখালাম তার পরিবারকে, যে আওয়ামী লীগ করার অপরাধে তো তার পরিবার অপরাধী হতে পারে না। মণি কর্মকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পুরো পরিবারকে আপনি নির্যাতন নিপীড়ন করতে পারেন না, তার মায়ের হাত কেটে দিতে পারেন না, তার বোনের গলায় ছুরি চালাতে পারেন না, তার ছেলে মেয়েকে আপনি জেলে দিতে পারেন না। হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই যে আতঙ্ক তৈরি করে দিল ইউনূস সরকার, এরপরে হিন্দুরা ওখানে কিভাবে বাস করবে সেটা তো অবশ্যই প্রশ্নের তৈরি করে, এবং সেটা আদৌ তারা কতটুকু সেফ বোধ করবে, আদৌ তারা থাকতে পারবে কিনা, এটা তো ভাববার বিষয়। একদমই। আমার আমার একদম শেষের দিকের কয়েকটা প্রশ্ন, সেটা হলো, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে আমাদের লাভ বই ক্ষতি নেই, কেউ স্থায়ী শত্রু বা বন্ধু হয় না। পাকিস্তান, চীন কিংবা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেই ভারত এসে আমাদের পায়ে পড়বে, হুঁশিয়ারির সুরে মন্তব্য বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল M.A. হকের। কি বলবেন? পাকিস্তান আমাদের বন্ধু হয় কি করে? পাকিস্তান বন্ধু হলে আমাদের তো স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশটাকেই আমরা অস্বীকার করা হয়। কারণ যে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে, 9 মাসের সশস্ত্র সংগ্রাম করে, মানে 30 লক্ষ শহীদ আত্মত্যাগ, যাদের 2 লক্ষ মামুনের ইজ্জত যারা বিলিয়ে দিয়ে যে স্বাধীনতা যাদের বিরুদ্ধে, তাদের আপনি পাশে চাচ্ছেন, তাহলে আপনার জন্ম পরিচয়টা কি? আপনি তো আপনার জন্ম পরিচয়টাকেই স্বীকার করছেন না, আপনি তো আপনার জন্ম পরিচয়টাকেই মানছেন না। তো স্বাভাবিক কারণেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এই কথা আজ বলছে, দেখুন 1971 সালের পর বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক ছিল, কতটুকু লাভবান হয়েছে, আর যে দেশটি নিজেই না খেয়ে মরছে, সে আমার বন্ধু হয়ে কি করবে? আর 1971 সালের পর বাংলাদেশের মূল উন্নয়ন সহযোগী কিন্তু ভারতের নেতৃত্বে, ভারতের ব্যবস্থাপনায় বাংলাদেশে অনেক বড় অবকাঠামো, বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেগুলো চলমান ছিল। এই 5 আগস্টের পরে যেগুলো থামিয়ে দিয়ে আজকে বলা হচ্ছে পাকিস্তানের দিকে যাচ্ছি আমরা। তা পাকিস্তান তো ভিক্ষে করে খাচ্ছে,
পাকিস্তান তো দান খয়রাতি এনে খাচ্ছে, আমরা কি সেই ভিক্ষার কাতারে যেয়ে দাঁড়াবো পাকিস্তানের সঙ্গে যে? একদমই তো এটা যারা বলছে তারা আসলে দেশের ভালো চায়, বা তাদের আসলে জন্ম পরিচয় তারা পাকিস্তানি না বাংলাদেশি হিসাবে বলছে, এটা আমার প্রশ্ন। যদি তারা পাকিস্তানি হিসেবে বলে থাকে তাহলে রাইট আছে, কিন্তু বাংলাদেশি হিসেবে কেউ এটা বলতে পারে না যে আমাদের পাকিস্তানির সাথে বন্ধুত্ব হবে, কোনো বাংলাদেশি সেটা বলতে পারে না। একদমই সাধু দা, একজন বাংলাদেশি হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করব। জেল পালানো যে সকল জঙ্গিরা আমরা দেখলাম, যখনই সরকার পড়ে গেল ওপার বাংলায়, তখনই একদম জেল থেকে বহু জঙ্গি তারা একদম লাগাতার ভাবে তারা একদম মুক্তি পেয়ে গেলেন। জেল পালানো জঙ্গিরা কোথাও গিয়ে ভারতবর্ষে ঢুকে পড়েনি তো? মানে জাল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যায়নি তো? ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট ধরা পড়লো না? দেখুন, ভারত Verification-এ? ভারতের বাংলাদেশের জঙ্গিদের বা বাংলাদেশের উগ্রবাদীদের প্রধান টার্গেট তো ভারত, এটা বরাবরই প্রমাণিত হয়ে এসছে। বিভিন্ন যে বর্ধমান ব্লাস্ট থেকে শুরু করে সবকিছুর সঙ্গে কিন্তু বাংলাদেশের জঙ্গিদের সম্পৃক্ততার প্রমাণ এসেছে। তো জিহাদ বা বিপ্লব তো বাংলাদেশে সম্ভব না, এটা ভারতেই বোধহয় তাদের জন্য সুবিধাজনক। কেউ এসেছে কিনা আমি জানি না, তবে আসেনি তাও তো বলতে পারছি না, কারণ তাদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছে 5 আগস্টের পর থেকে, বড় বড় জঙ্গি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জঙ্গি, মানে যাদের আল কায়দা, আইসিস এর সঙ্গে যাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল, এটা তো মানে কি বলবো, যে হীরক রাজার দেশের একটা কল্প কাহিনী হয়ে গেছে, যে একটা সরকার ক্ষমতাসীন হতে পারলো না। একটা সরকার 5 আগস্ট দুপুরের মধ্যে সে ক্ষমতাচ্যুত করা হলো, বিকালের মধ্যে আমরা দেখলাম জেলখানা থেকে সব জঙ্গি বেরিয়ে গেল। কোন দিক দিয়ে বেরিয়ে গেল? জেলখানার মূল ফটক দিয়ে। কি বলা হলো? কারা বিদ্রোহ, কারাগারে বিদ্রোহ করে মূল ফটক দিয়ে লোকজন বেরিয়ে গেছে। কারণ কারাগারের দেওয়াল তো অনেক উঁচু, বিদ্রোহ হলে তো দেওয়াল ভাঙবে বা করবে, কিন্তু দেখলাম মেইন গেট দিয়ে সুসম্মানে, মানে সসম্মানে সুসজ্জিত যানে চড়ে তারা চলে এলো। আমরা দেখলাম যে কারাগার থেকে ফুলের মালা নিয়ে আন্তর্জাতিক স্বীকৃত জঙ্গি গাড়িতে চড়ে গণসংবর্ধনা নিতে চলে আসছে। তো কিভাবে বেরোলে, এই প্রশ্ন তার মানে আমার মাথায় ঢোকেনি, কিভাবে এলো, কারণ সরকারই ছিল না। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, তাহলে কারা তাদেরকে মুক্তির নির্দেশ দিল এবং কাদের নির্দেশে তারা মুক্ত হলো, এই প্রশ্নটি তো আমারও, একজন সাংবাদিক হিসেবে। নিশ্চয়ই। আমার শেষ প্রশ্ন শাহিদুলদা আপনার কাছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিখ্যাত একদম স্বনামধন্য রাজনীতিবিদ, দীর্ঘদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনি বলছেন যে কোথাও গিয়ে মুর্শিদাবাদের দিকে চোখ রয়েছে বর্তমান ইউনূস শাসিত সরকারের বাংলাদেশের। এবং আমরা দেখতে পাচ্ছি দিনহাটায় পাকিস্তান লেখা মর্টার উদ্ধার একেবারে বাংলাদেশ সীমান্তে। কিসের ছক? অন্যদিকে ভারতবর্ষের পশ্চিম বাংলার বাইপাসের দিকের বিখ্যাত যে হাসপাতালগুলি আমরা জানি প্রতি বছরই একটা বিপুল সংখ্যক মানুষ আসেন ওপার বাংলা থেকে এপার বাংলায় চিকিৎসার জন্য, তাদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার ইয়েতে বিক্ষোভ, কি বলবেন? এটি তো কষ্টেরই ব্যাপার। আমি শুরুতে মানে মাঝখানে বললাম যে বাংলাদেশ যে যাদের নেতৃত্বে বা যাদের সহযোগিতায় বাংলাদেশ নামক এই স্বাধীন রাষ্ট্রটির অভ্যুদয় হলো, স্বাধীনতা 53 বছরের মধ্যে এসে আপনি বলছেন তার যে অবদান সেটাকে আপনি অস্বীকার করছেন। তো আমার বাড়ি খেয়ে আমার পড়ে আমাকে আপনি অস্বীকার করছেন, তো আমি তো আপনাকে আর সেবা দেব না, এটাই স্বাভাবিক। তো ভারতবর্ষের এই ডাক্তারদের যে রুগী না দেখার যে ঘোষণা, এটা অযৌক্তিক নয়, আমি মনে করি এটা যৌক্তিক। কারণ এটা ক্ষোভ বিক্ষোভ বা অভিমান অনুরাগ থেকে এটা হতেই পারে, স্বাভাবিক। আর সীমান্তের যে ব্যাপারটি বললেন, যে বাংলাদেশের সীমান্ত এবং ভারত সীমান্তের বাংলাদেশ অংশে ব্যাপক জঙ্গিবাদের চাষাবাদ হয়, আমি চাষাবাদই বলবো, এবং এরা ব্যাপক ভারত বিরোধী মনোভাব নিয়েই বেড়ে ওঠে। ভারতবর্ষ কি বিপদে? ভারতবর্ষ বিপদে কিনা এটা তো ভারতবর্ষই ভালো জানে, তবে নিশ্চয়ই ভারতবর্ষের জন্য এটি একটি অশনি সংকেত যে সীমান্ত এলাকাগুলোতে এভাবে ভারত বিদ্বেষিতা বাড়ছে, ভারত এর বিরুদ্ধে এভাবে এরা ফুঁসে উঠছে। নিশ্চয়ই তাদের পিছনে কারা আছে, কিভাবে ফুঁসে উঠছে, কেন উঠছে, এগুলো অনুধাবন করে ভারতের উচিত জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া।